হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বলেছিলাম নেক্সট 15 দিন 15টা ক্লাস নিয়ে আমি ঠিক দুপুর 1টার সময় তোমাদের সামনে আসব। যারা এই এসএসসি গ্রুপ সিডি এক্সাম খুব ভালো দিয়েছো, এই সিরিজটা কিন্তু অবশ্যই করো। বিভিন্ন জায়গাতে এই সিরিজের জন্য পেমেন্ট করতে হচ্ছে, তারা কোর্স লঞ্চ করেছে, কিন্তু এটা হবে সম্পূর্ণ ফ্রিতে এবং সায়েন্টিফিকভাবে। দেখো, তুমি যে স্যার ম্যামদের কাছেই যোগাযোগ করবে এই মুহূর্তে, সকলেই বলবে যে 300 টাকার কোর্স আছে, 200 টাকার কোর্স আছে। দেন তোমাকে কি করাবে? তোমাকে একটা হয়তো পিডিএফ দিয়ে দেবে এবং কি করবে, তোমার একটা ইন্টারভিউ নেবে। ঠিক আছে? তোমাকে বলবেই না কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন প্রশ্ন আসলে তার উত্তর কি দেবে। র্যান্ডমলি কিছু প্রশ্ন দিয়ে দেবে, কিন্তু ওইভাবে ইন্টারভিউ হয় না। আমি তোমাকে বোঝাচ্ছি কিভাবে ইন্টারভিউ হয়। আগের দিন একটা ক্লাস হয়ে গেছে আমাদের, অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখবে। ঠিক আছে? আর প্রথম দিন কম্পিউটার টাইপিং নিয়ে আমি ক্লাস দিয়েছিলাম, কম্পিউটার টাইপিং এর বিষয়বস্তু নিয়ে। দেখো, যে প্রশ্ন হবে, ঠিক আছে, সেই প্রশ্নগুলো কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। এই ক্যাটাগরির বাইরে থেকে কোশ্চিন হবে না। যেমন ফর এক্সাম্পল, প্রথম হচ্ছে কি ব্যক্তিগত প্রশ্ন। ঠিক আছে? পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত প্রশ্ন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? ব্যক্তিগত প্রশ্নের পর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারে, শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ওকে? কিছু পরিস্থিতিমূলক প্রশ্ন তোমাকে ধরতে পারে, যেটা সমস্ত ইন্টারভিউর ক্ষেত্রেই ধরে। তাদের কাজের বিষয়বস্তু অনুসারে তাদের কিন্তু পরিস্থিতি তৈরি করে দেয়, এবং তারপর তুমি কিভাবে ইনস্ট্যান্ট উত্তর দিচ্ছ সেটা আর কি দেখা হয়। আর হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোশ্চিন করবে তোমাকে। এর বাইরে কোশ্চিন হবে না। তাই র্যান্ডমলি আমরা কোশ্চিন তুলবো না বা পড়বও না। তোমাদের দেখবে অনেক স্যাররা পড়াবে টপ 50 কোশ্চিন ইন্টারভিউয়ের, কোনো লাভ নেই। কোন কোশ্চিনটা তোমাকে ধরবে তুমি কি জানো? না সে জানে না কেউ। তাহলে আমরা ক্যাটাগরি ওয়াইজ পড়বো। তুমি যখন ইন্টারভিউ রুমে ঢুকছো, তোমাকে কিন্তু প্রথমে জিজ্ঞাসা করবে না বলো রামায়ণ কে লিখেছে। নর্মালি কি করে না। প্রথমে কি হয়, একটা ইন্ট্রোডাকশন হয়। ঠিক আছে? তো প্রথম শুরু হবে তোমার ব্যক্তিগত প্রশ্ন দিয়ে, অ্যাকচুয়ালি তোমার ইন্টারভিউ শুরু হবে। বোঝা গেছে? তো সেক্ষেত্রে তুমি যখন ঢুকছো, আগের দিন কিভাবে ঢুকবে, কি ড্রেস পরবে নিয়ে আমি ভিডিও দিয়েছি, দেখে নিও প্রথম ক্লাসে। যখন তুমি ঢুকছো এবং পারমিশন নিয়ে বসছো, তখন তারা কি জিজ্ঞাসা করবে, তোমার নাম কি বা তোমার সম্পর্কে বলো। তাহলে আমরা আজকে আলোচনা করব ব্যক্তিগত প্রশ্ন নিয়ে। ঠিক আছে? যত ধরনের কোশ্চেন হতে পারে এবং তার উত্তর কি হতে পারে সেগুলো আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেন 1 নাম্বার, তোমার নাম কি? ঠিক আছে? তোমার নাম কি, এটা প্রশ্ন করতে পারে। বা 2 নাম্বার, তোমার সম্পর্কে বলো, তোমার সম্পর্কে বলো কিছু, তোমার সম্পর্কে কিছু বলো, কিছু বলো। ঠিক আছে? এই প্রশ্ন আসতে পারে। আর কি আসতে পারে? আর তোমাকে বলতে পারে তুমি কোথা থেকে আসছো, তুমি কোথা থেকে আসছো। ঠিক আছে? এইভাবে ডাইরেক্ট কোশ্চিন দিয়ে শুরু হতে পারে, কোথা থেকে আসছো। এই প্রশ্নগুলো দিয়ে শুরু হতে পারে তোমার ইন্টারভিউ। তোমার নাম কি, আচ্ছা তোমার সম্পর্কে কিছু বলো, বা তুমি কোথা থেকে আসছো। ঠিক আছে? ক্লিয়ার কি না? এক সেকেন্ড, একটু ধৈর্য নিয়ে দেখো। ঠিক আছে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু এগুলো দেখতে পাবে না। ফ্রিতেই দেখতে পাবে, কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইব মেম্বাররাই দেখতে পাবে। এই অপশনটা আমরা কিন্তু অ্যাক্টিভ করে দেবো 2-3 দিন পর থেকে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগবে। অন্য চ্যানেলে যেটা তুমি পেড কোর্সে পাও না, এখানে সেটা ফ্রিতেই পেয়ে যাবে। ঠিক আছে? এই জন্য বলছি একটু লাইক করে দিও, একটু তোমার সাবস্ক্রাইব করে নিও। এবং এটা যে আজকে আমরা করছি তা না, এর আগেও আমি পুলিশের জন্য করিয়েছি জানুয়ারি মাসেই, এটা আগের দিনও আমি বলেছি। ঠিক আছে? তো অবশ্যই একদম সাইন্টিফিকভাবে করাবো, যা করাবো 90% কোশ্চিন দেখবে যেটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি আগের থেকেই এই ক্লাসে জেনে গেছো বা তুমি বাড়িতে প্র্যাকটিস করে গেছো। এইটুকু জায়গায় নিয়ে যাবো আমি। ঠিক আছে? তাহলে এই প্রশ্ন হতে পারে তোমার নাম কি, তোমার সম্পর্কে কিছু বলো, বা তুমি কোথা থেকে আসছো। আচ্ছা বলো তো, এছাড়া কি আর কোনো কোশ্চেন হতে পারে?
ধরো তোমার সাথে নতুন কোনো একজন ব্যক্তির সাক্ষাৎ হলো, তুমি তাকে আর কি প্রশ্ন করতে পারো, কি প্রশ্ন করতে পারো বলো? প্রথমে তো সেটা দিয়ে শুরু করতে হয়, তাহলে এইটা, তখন তুমি বলবে স্যার আমার নাম এই। যদি বলে, দেখো যদি বলে তোমার নাম কি, তুমি বলবে স্যার আমার নাম বিশ্বজিৎ মণ্ডল স্যার, ঠিক আছে? শুধু নাম জিজ্ঞাসা করলে নামই বলবে। যদি তুমি কোথা থেকে আসছো জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি বলবে, যে স্যার আমি বর্ধমান জেলার শিবপুর নামক গ্রাম থেকে আসছি, এইটুকু, ঠিক আছে? আর বেশি কিছু কিন্তু নয়, বেশি উত্তর দেবে না, যতটা বলবে সেটাই সুন্দর করে গুছিয়ে বলবে। এবার যদি তোমাকে বলে তোমার সম্পর্কে কিছু বলো, সেক্ষেত্রে তুমি কি বলবে? তাহলে এখানে তোমার নাম বলতে হবে, ঠিক আছে? তোমার নাম কি সেটা তুমি বলছো, তোমার নাম হচ্ছে এই, আর কি বলতে হবে? স্যার আমার নাম এই, আমার পিতার নাম, পিতার নাম এই, পিতার নাম ও মায়ের নাম হচ্ছে এই, ঠিক আছে বললে। আমি কোথা থেকে আসছি, তুমি যেখান থেকে আসছো, তোমার জন্ম, তুমি যেখান থেকে আসছো সেটা বলবে। বর্তমানে তুমি কতদূর পড়াশোনা করেছো, ঠিক আছে, তুমি কতদূর পড়াশোনা করেছো সেটা বলবে। এবং এবং তুমি সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বর্তমানে কি করছো এটা বলবে। এই এই পয়েন্টগুলো মিলিয়ে এই অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে? আশা করি বলতে পেরেছি তোমাকে। তোমার সম্পর্কে কিছু বলো, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। তাহলে তুমি বলবে স্যার আমার নাম আকাশ ঘোষ, আমার পিতার নাম রমেন ঘোষ এবং মায়ের নাম লক্ষ্মী ঘোষ, আমি বর্ধমান জেলার শিবপুর নামক গ্রাম থেকে আসছি, আমি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি ভূগোল বিষয় নিয়ে অনার্স। এবং তুমি বলতে পারো যে বর্তমানে স্যার আমি বর্তমানে চাকরির সন্ধানে স্যার রয়েছি, দীর্ঘদিন ধরে আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি। ব্যাস, ক্লিয়ার কি না? ঠিক আছে, তাহলে আমার নাম এই, আমার পিতার নাম এই, আমার মায়ের নাম এই, এবং আমি কোথা থেকে আসছি, আমি আসছি বর্ধমান জেলার শিবপুর থানার অন্তর্গত এই জায়গা থেকে, সেটা তুমি বলতে পারো। দেন তুমি কি বলছো, দেন তুমি বলছো যে আমি সর্বশেষ পড়াশোনা করেছি এততে, আর বর্তমানে আমি এই করছি। এটা হচ্ছে নর্মাল এভারেজ স্টুডেন্টরা উত্তর দেবে, নর্মাল এভারেজ স্টুডেন্টরা এটা উত্তর দেবে। কিন্তু যারা অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে ট্রেনিং নেবে তারা একটু অন্যরকম উত্তর দেবে, যেখানে মার্কস ম্যাটার করে। সবাইকে এই কোশ্চিন ধরবে আর সবাই সেম কথা বলবে, আর আমি তোমাকে এখানে অন্য কথা বলবো। দেখো তুমি কি বলবে, স্যার আমার নাম, কি বলছো, আমার নাম, আমার নাম, স্যার অবশ্যই কিন্তু কথা যুক্ত করবে, ঠিক আছে? স্যার আমার নাম, স্যার দিয়ে কমা, স্যার আমার নাম রাজু ঘোষ, রাজু ঘোষ, মায়ের নাম, মায়ের নাম লক্ষ্মী ঘোষ, লক্ষ্মী ঘোষ, পিতার নাম, পিতার নাম সুমিত ঘোষ, সুমিত ঘোষ, ঠিক আছে? পিতার নাম সুমিত ঘোষ। আমি আমি বর্ধমান জেলার, বর্ধমান জেলার কাকসা থানার অন্তর্গত, কাকসা থানার অন্তর্গত, অন্তর্গত সরি অন্তর্গত শিবপুর নামক গ্রাম থেকে আসছি, থেকে আসছি, ঠিক আছে? যদি তোমার ইয়ার গ্যাপিং থাকে, ইয়ার গ্যাপিং মানে ধরো তুমি 2010 সালে মাধ্যমিক দিয়েছো আর 2014 সালে তুমি দিয়েছো এইচএস, তার মানে নর্মালি 2 বছরে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আছে, তুমি 4 বছরে কমপ্লিট করেছো। সেক্ষেত্রে যদি তোমার ইয়ার গ্যাপিং থাকে, সেক্ষেত্রে তুমি কি বলবে, স্যার আমি 2018 সালে, সর্বোচ্চ যে শিক্ষা তোমার আছে 2018 সালে ভূগোল বিষয় নিয়ে, ভূগোল বিষয় নিয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি,
গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছি, বর্তমানে আমি বেশ কয়েকদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, ব্যাস। যদি ইয়ার গ্যাপিং থাকে, যদি ইয়ার গ্যাপিং না থাকে তাহলে তুমি বলতে পারো স্যার আমি 2010 সালে মাধ্যমিক, 2012 সালে এইচএস এবং 2018 সালে বা 15 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তুমি বলতে পারো। অনেকে বলে স্যার আমি 2010 সালে মাধ্যমিক পাস করেছি রমেন্দ্রনাথ বিশ্বাস উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে, আমি 2012 সালে এইচএস পাস করেছি স্বামী বিবেকানন্দ স্কুল এই জায়গা থেকে। বলার দরকার নেই, কেউ শুনতে চায়নি তোমার স্কুলের নাম। ওখানে বুঝতে হবে টাইম লিমিটেড এবং তার মধ্যে তুমি কতটা স্মার্ট ওয়েতে অ্যান্সার দিচ্ছ। ঠিক আছে, তুমি আবার বলছি, তুমি যেমন প্রশ্নের উত্তর দেবে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তোমাকে ওরা প্রশ্ন করবে। ধরো তোমার ইয়ার গ্যাপিং আছে, তুমি 2010 সালে মাধ্যমিক দিয়েছো, 2014 সালে গিয়ে এইচএস দিয়েছো, আর তুমি সেটা মেনশন করে দিলে, তুমি বললে স্যার আমি রাজু ঘোষ, মায়ের নাম লক্ষ্মী ঘোষ, পিতার নাম সুমিত ঘোষ, আমি বর্ধমান জেলার কাকসার জেলার অন্তর্গত শিবপুর নামক গ্রাম থেকে আসছি, স্যার আমি 2010 সালে মাধ্যমিক, 2014 সালে এইচএস সম্পূর্ণ করেছি, তখনই ফট করে তারা ধরে নেবে তাহলে তুমি এই 4 বছর কি করেছো, তোমার 4 বছর লাগলো কেন, তখন আরও প্রশ্ন হবে। তাই দেখো যাদের ইয়ার গ্যাপিং আছে তারা কি বলবে, স্যার আমি 2018 সালে ভূগোল বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করব, মানে ম্যাক্সিমাম এটা বলবে, কারণ এটা বললে বোঝাই যায় এটা একটা স্মার্ট উত্তর, এর মাধ্যমে বোঝাই যায় যে না তুমি মাধ্যমিকও পাস করেছো, এইচএসও পাস করেছো। ঠিক আছে, কোনো স্কুলের নাম বলার দরকার নেই, কারণ তাদের না তুমি যখন অ্যান্সার বড় করবে বোরিং লাগবে তাদের, ওরা জাস্ট বসে আছে তোমাকে নাম্বার দেওয়ার জন্য। ঠিক আছে, তোমার অত সময় নেই তুমি কোন স্কুল থেকে পড়েছো, ঠিক আছে, এইসব জানা। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আমি আবার বলছি, নর্মাল কোচিং মানে পিডিএফ এর মতো এই ক্লাস হবে না, এই ক্লাস দুর্দান্তভাবে হবে। জানুয়ারি 2 মাস আগে টপাস গ্রুপ শিক্ষাশ্রম চ্যানেল দেখো, 2 লাখ সাবস্ক্রাইবার আছে ওখানে জানুয়ারিতে টোটাল 24,000 ছেলে মেয়েকে কনস্টেবলের জন্য পাস করিয়েছে, ইন্টারভিউ ডেকেছে। 8 থেকে 10,000 ছেলে মেয়েকে আমি একা গাইড করেছি ইন্টারভিউ, এবং যা যা এসছে ওদের যা যা জিজ্ঞাসা করেন ম্যাক্সিমাম আমি এখানে শিখিয়ে পাঠিয়েছি ওদের, এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তো তোমাদেরও বলছি এখন থেকে আস্তে আস্তে রেডি হও, যখন অ্যানাউন্সমেন্ট হবে তোমার দেখবে আগে থেকে রেডি করা আছে, কি আছে খাতায় নোট করে নেবে, রেডি করে রাখবে আগে থেকেই। ঠিক আছে, 2 মাস 2.5 মাস পর তো তোমাদের একটা খবর তো তোমরা পাবে, তাহলে সেই ইউজে, কারণ এখানে কম্পিটিশন হিউজ, এটা মাথায় রাখতে হবে। এখানে আমি কেন বললাম এটা স্মার্ট অ্যান্সার, দেখো এখানে তুমি আগে মায়ের নাম বলেছো, মায়ের নাম কি লক্ষ্মী ঘোষ, এখানেই তুমি বাকিদের থেকে আলাদা হয়ে গেলে কেন, কারণ আমরা অনেক সময় আগের দিন আমি তোমাদের বলছিলাম যদি ইন্টারভিউ বোর্ডে মহিলা মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে মহিলা মেম্বারদের আগে সম্বোধন করবে, যে গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার। ঠিক আছে, মহিলাদের আগে বলতে হয়। তো আমাদের কি হয়, আমরা বাবার নামটা আগে বলি। ঠিক আছে, যেখানে সরকার এত মেয়েদের প্রায়োরিটি দিচ্ছে, সমাজে মেয়েদের নিয়ে এত চিন্তা ভাবনা করছে, এত স্কিম আনছে, কিন্তু আমরা মায়ের নামটা পরে কেন বলি। ঠিক আছে, তো সেখানে পুলিশের ছেলে মেয়েদেরও আমি সেম জিনিসটা শিখিয়েছিলাম। তো একটা ছেলে বলেছিল যে স্যার আমার নাম এই, আমার মায়ের নাম এই, তখন ফট করে ওরা ধরে ফেলেছিল যে স্যার এরকম করে বলছে, ওরা বলেছে তুমি মায়ের নামটা আগে কেন বললে। তো তার উত্তর কি হবে, আমি এটাও শিখিয়ে দিয়েছিলাম যে স্যার এটা আমার ছোটবেলা থেকেই আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে সমাজে মেয়েদের ভূমিকাটা অনেক বেশি, এবং বিশেষ করে একটা মায়ের কাছে, এক সন্তানের কাছে তার মায়ের ভূমিকা পৃথিবীর সব থেকে বেশি। তার জন্য আমি সমস্ত জায়গাতে যখনই কথা বলি তখন মায়ের নামটাই আগে বলি। ঠিক আছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার ইমপ্রেশন বাড়বেই, 0.1 হলেও বাড়বে। সেই ছেলেটাকে বলছে যখন ধরেছিল, এই বোর্ডটা ছুঁয়ে আমি বলছি, আমি মিথ্যা তো খুব কম বলি বিনা কারণে, কারণ থাকলো অন্য ব্যাপার, এই বোর্ড ছুঁয়ে বলছি, এই জিনিসটাই আমি মাধ্যমিক পুলিশের ছেলে মেয়েদের শিখিয়েছি। একজনকে ধরেছে, সে আমাকে ফোন করে বলছে স্যার আমাকে কিন্তু এইভাবে ধরেছে। আমি বললাম কি, তারপরে তুমি উত্তরটা বলার পর কি হেসেছে,
বলছে হ্যাঁ একটু হালকা স্মাইল দিয়েছে। আমি বলি তাহলে তুমি ফুল নাম্বার পাবে, তোমার টেনশন করার কিছু নেই। ঠিক আছে, ফট করে ধরে ফেলেছে যে তুমি মায়ের নামটা আগে কেন বললে। তখন ও বলেছে যে স্যার আমি, আমার বাবা মা আমাকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে একটা সন্তানের জীবনে মায়ের ভূমিকা সব থেকে বেশি, যার জন্য আমি সমস্ত জায়গাতেই আমি এটা ব্যবহার করি, তাই অভ্যাসগত কারণে আমার বেরিয়ে গেছে স্যার মুখ দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা ও বলেছে। আর তারপরে বোর্ডের সবাই হালকা স্মাইল করেছে। তো এটা আমি বলছি, এটা তোমরা যদি মনে হয় বলতে পারো। ঠিক আছে, এটা আমি একদিন দুদিন ধরে প্র্যাকটিস করাচ্ছি না যে চলে আসলাম গুগল কোশ্চিন দেখে তোমাদের করে দিলাম, তা না। আবার আমি বলছি যা যা বলবো মাথায় ঢুকিয়ে নেবে। তাহলে কি নাম? আমার নাম রাজু ঘোষ, মায়ের নাম লক্ষ্মী ঘোষ, পিতার নাম সুমিত ঘোষ, আমি বর্ধমান জেলার কাকসা থানার অন্তর্গত শিবপুর গ্রাম থেকে আসছি। স্যার 2010 সালে আমি মাধ্যমিক, এইচএস 2012 সালে এবং 2017 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ভূগোল বিষয় নিয়ে। বর্তমানে স্যার আমি সংসারের টুকটাক কাজ এবং তার সাথে সাথে চাকরির জন্য ফুল টাইম প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। কোনো স্কুলের নাম বলবে না যে আমি এই স্কুল থেকে পড়াশোনা করেছি, আমি এই করেছি, আমি ওই করেছি, দরকার নেই, কেউ শুনবে না। ঠিক আছে, পুরো 30 থেকে 40 সেকেন্ডে অ্যান্সারটা দেবে। ওকে, এবার যখনই তুমি বলছো যে তুমি বর্ধমান জেলা থেকে আসছো, তখনই তোমাকে এবার বর্ধমান দিয়ে কোশ্চেন করতে পারে, বা অনেক সময় এটাও জিজ্ঞাসা করবে তোমার হবি কি, এটা জিজ্ঞাসা করবে। এবং ম্যাক্সিমাম ইন্টারভিউতে জিজ্ঞাসা করে হবি কি, কোন বিষয়ের প্রতি তোমার ইন্টারেস্ট আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মাথায় রাখো 1 নম্বর পয়েন্ট, যদি তোমার কোনো হবি থাকে, খুব ভালো করে বুঝবে, যদি তোমার কোনো হবি থাকে, এবং সেটা সম্পর্কে তোমার যথাযথ নলেজ থাকে, এবং সেটা সম্পর্কে তোমার যথাযথ নলেজ থাকে, তাহলে অবশ্যই সত্যি কথা বলবে, তাহলে অবশ্যই সেটাই বলবে। এটা মাথায় থাকবে। নলেজ মানে কি, ধরো আমার হবি ক্রিকেট খেলা, আমি ক্রিকেট নিয়ে এভরিথিং, সমস্ত কিছু জানি। কবে প্রথম বিশ্বকাপ হয়েছিল, কবে চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল, কে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছিল, সৌরভ গাঙ্গুলি কতগুলো সেঞ্চুরি করেছিল, প্রথম ভারতবর্ষে কে সেঞ্চুরি, এভরিথিং জানি, তখনই বলবে। তোমার যে বিন্দু মাত্র 1% ডাউট থাকে তাহলে কিন্তু বলবে না, কারণ এখান থেকে প্রশ্ন হবে। যখন তুমি এটা বলবে যে আমার হবি ক্রিকেট, তখন ক্রিকেট থেকে র্যান্ডমলি যেটা ইচ্ছা কোশ্চিন ধরতে পারে, তবে 70% চান্স থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চিন ধরা। ধরো এখন যদি তোমার ইন্টারভিউ হয়, আমি কি করবো, আমি বলবো চ্যাম্পিয়ন ট্রফি এতে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, ঠিক আছে, টি20 বিশ্বকাপে কে জিতলো, এইভাবে কোশ্চিন হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মেনলি হয়। আর 30% তোমাকে স্ট্যাটিক টাইপে কোশ্চিন ধরতে পারে। তাই এটা সম্বন্ধে নলেজ থাকলে তবেই কিন্তু বলবে। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কোনো হবি নেই, ফর এক্সাম্পল আমার কোনো হবি নেই সেরকম ভাবে, কোনো কিছু প্রতি বিশেষ কিছু প্রতি ইন্টারেস্ট নেই। ঠিক আছে, তারা কি করবে, তারা একটা বানিয়ে এমন একটা হবি বলবে যেখান থেকে প্রশ্ন সেই রকম ভাবে হতে পারে না। যেমন মেয়েরা বলতে পারো কি বলতে পারো, মেয়েরা বলতে পারো স্যার আমার রান্না করতে খুব ভালো লাগে, ভালো লাগে এবং নতুন ডিশ তৈরি করে, ঠিক আছে, নতুন ডিশ তৈরি করে সবাইকে খাওয়ানোর পর যে প্রশংসা পাই সেটাকে আমি খুব উপভোগ করি। নতুন খাবার রান্নার পর সবাইকে খাইয়ে যে প্রশংসা আমি পাই, সেটা আমি খুব উপভোগ করি। ছোটবেলা থেকেই এটা আমার অভ্যাস হয়েছে। ঠিক আছে, দেখো অনেকেই বানিয়ে বলবে, কিন্তু বানাবে এমন একটা যেটাকে অ্যাকচুয়াল রিয়েল মনে হবে। মেয়েদের ক্ষেত্রে রান্না করাটা এটা অস্বাভাবিক কিছু না। কোনো মেয়ে যদি বলে আমি ফর্মুলা 1 কার চালাতে ভালোবাসি, স্যার আমি কার নিয়ে রেসিং করতে ভালোবাসি, এরকম তো 2-1 থাকতেই পারে, কিন্তু এটাকে দেখে কি মনে হচ্ছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। এমন কিছু উত্তর দেবে না যেগুলো দেখে মনে হবে তুমি তাদের ইমপ্রেস করার জন্য বলছো। ঠিক আছে, ইমপ্রেস, ফর এক্সাম্পল একজন পুলিশের ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন পুলিশ হতে চাও,
ম্যাক্সিমাম ছেলে মেয়ে বলবে স্যার সমাজ সেবা করতে চাই, কিন্তু মেন যে কারণ টাকার কথা খুব কমজন বলে, তাই না? আজকে পুলিশের লোকগুলোকে যদি বেতন না দেওয়া হয় এরা কাজ করবে? এরা কাজ করবে না। পুলিশ ছাড়ো, আর্মিদেরও যদি বেতন না দেওয়া, এরা কি দেশের সেবা করবে? করবে না। তো সবার পেছনে আছে টাকা। তাহলে তুমি যদি টাকার কথা না বলো, তাহলে সেটাকে আর্টিফিশিয়াল অ্যান্সার মনে হবে তুমি তাদের ইমপ্রেস করার জন্য, তাদের পটানোর জন্য বলছো। তাহলে আমাকে কি বলতে হবে? যখন তুমি পুলিশের ইন্টারভিউতে যাবে, তখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি পুলিশ কেন হতে চাও, তখন তোমাকে বলতে হবে স্যার প্রথমত পুলিশ সার্ভিসের প্রতি আমার একটা বিশেষ আগ্রহ রয়েছে এবং ভালোবাসা রয়েছে ছোটবেলা থেকেই, এবং পুলিশের সার্ভিসে আসলে আমি আমাকে ইকোনমিক্যালি স্টেবলও করতে পারবো, সমাজে আর্থিকভাবে প্রতিষ্ঠাও করতে পারবো। তার সাথে এই সার্ভিসে মানুষের সেবা করারও একটা বিশেষ সুযোগ রয়েছে। আমি 3টে পয়েন্ট বললাম। 1, মানুষের সেবা করা। 2, তোমার আর্থিক দিকটা। আর 3 নাম্বার, এটার প্রতি আমার ভালোবাসা আছে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখে আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। ঠিক তেমনি ভাবে তোমাদের এখানে তোমরা যখনই ইন্টারভিউ উত্তর দেবে, তখন যেন সেটাকে আর্টিফিশিয়াল না মনে হয়। এমন যেন মনে হয় না যে তোমাকে কোনো স্যার শিখিয়ে দিয়েছে, এমন যেন মনে হয় না যে তুমি বাড়িতে মুখস্থ করে এসছো। যা বলবে জেনুইন ভাবে বলবে, আর আগের থেকেই সেগুলো প্র্যাকটিস করে যাবে। দেখো প্র্যাকটিস, আমি ধরো তোমাকে শিখিয়ে দিলাম সব, তুমি গিয়ে দেখছো 10টা কোশ্চিন তোমাকে ধরলো, 9টা কোশ্চিন স্যার তোমাকে শিখিয়ে দিয়েছে, তা তুমি সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবে। এই জন্যই বলতে সিরিজটা করো। আর যদি হঠাৎ করে একটা আননোন কোশ্চিন ধরে না, হয়তো বলতে পারবে কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাবে, যেটা তোমার ইমপ্রেশন খারাপ করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখো, মেয়েদের রান্না করা কেন, আমি এতগুলো কথা কেন বললাম? মেয়েদের রান্না করাটা একটা ন্যাচারাল, মেয়েদের রান্না করাটা ন্যাচারাল। অনেক মেয়েরাই রান্না করতে ভালোবাসে, অনেক মেয়েরাই বাড়িতে রান্না করে। তা সেক্ষেত্রে এটা বললে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, এবং রান্না থেকে তোমার সেরকম প্রশ্ন হতে পারে না বা হবেও না। ঠিক আছে? রান্না থেকে সেরকম ভাবে প্রশ্ন হবে না। যদি ধরো কোনো একটা ডিশের নাম বললো যে এই ডিশটা কিভাবে তৈরি করবো, বলো তো গাজরের হালুয়া কিভাবে তৈরি করতে হয়, তুমি বলো স্যার আমি এখনো, যদি না জানো, স্যার আমি এখনো ওটা তৈরি করিনি, তবে আমার খুব ইচ্ছা আছে, আপনি যখন বললেন আমি অবশ্যই একবার ট্রাই করে দেখবো। তার মানে কি, তুমি যদি না জানো, তুমি বলো স্যার আমি এখন ট্রাই করিনি ওই ডিশটা। ঠিক আছে? যদি বলতে তুমি সবথেকে ভালো কি পারো, বলতে আমি মাছ মাংস বা কিছু তো পারো, কি সেটা উপকরণ কি লাগে। তোমাদের কোনো চাপ থাকবে না হবি নিয়ে অনেক মেয়েরা ছেলেরা আটকে যায়, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে কি বলবে আমি শিখিয়ে দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রে তোমরা বলবে, যা পেন গেল পড়ে। ছেলেদের ক্ষেত্রে তোমরা বলতে পারো স্যার ছেলেদের ক্ষেত্রে তোমরা কি বলবে স্যার আমার সেভাবে কোনো হবি নেই। যদি হবি না থাকে, সেভাবে কোনো হবি নেই, তবে যদি তুমি গ্রামের ছেলে হও, মাছ ধরার কথা বলতে পারো, মাছ ধরতে আমার খুব ভালো লাগে। গ্রামের ছেলে মেয়েরা এটা অনেকেরই হবি, যে ছোট যেহেতু গ্রামের ছেলে তুমি যদি হও, তাহলে বলবে কি স্যার আমার সেভাবে কোনো হবি নেই, তবে যেহেতু স্যার আমি গ্রামের একজন ছেলে, বা স্যার যেহেতু আমি গ্রামে থাকি, তাই ছোটবেলা থেকেই আমাদের গ্রামের আশেপাশে অনেক পুকুর নদী নালা আছে, সেগুলো থেকে ছোটবেলা থেকেই মাছ ধরতে আমার খুব ভালো লাগে, সময় কেটে যায় আমি টের পাই না, তো এখনো স্যার আমি সেটা করি। শুধু বলবে না যে স্যার আমার মাছ ধরা বললে তুমি এক্সপ্লেনেশন দিলে না কেন মাছ ধরা তোমার ভালো। শুধু মাছ ধরা বললে ভাববে তুমি আর্টিফিশিয়াল অ্যান্সার বলছো, তুমি বানিয়ে বলছো, যাতে তো ওখান থেকে প্রশ্ন না হয়। বোঝা গেল? তুমি কি বলবে স্যার আমার সেভাবে তো কোনো হবি নেই, তবে আমি যেহেতু গ্রামের ছেলে, তাই ছোটবেলা থেকেই আমাদের গ্রামের আশেপাশে অনেক নদ নদী পুকুর ঘাট আছে, সেখানে মাছ ধরতে আমার খুব ভালো লাগে, এবং মাছ ধরাটা এখনো স্যার আমি কন্টিনিউ করি অবসর সময়। ক্লিয়ার? এইটা বলবে যখনই মাছ ধরা বলবে, শুধু এইটুকু বলবে না স্যার আমার হবি মাছ ধরা, না স্যার আমার মাছ ধরতে, আমার সেইভাবে কোনো হবি নেই, আমার মাছ ধরতে ভালো লাগে, কারণ স্যার আমি গ্রামে থাকি, তো তাই তো বলবে না, মানে স্যার আমি গ্রামের ছেলে, তাই মাছ ধরতে আমার খুব ভালো লাগে, এবং আমাদের গ্রামে অনেক পুকুর নদী আছে। উনি বলুক আর না বলুক, তুমি এটা বলে দিবে যে কেন তোমার ভালো লাগে। ঠিক আছে? বা অনেকে বলতে পারো স্যার আমার ঘুরতে ভালো লাগে,
ঠিক আছে, ঘুরতে ভালো লাগে, তবে সেভাবে ঘোরা হয়নি আর্থিক কারণে। তবে আমি আশেপাশে, গ্রামের আশেপাশে সাইকেল ফাইকেল নিয়ে ঘুরে বেড়াই স্যার, এভাবে বলতে পারো, ঘোরাটা বলতে পারো, বাট মাছ ধরাটা বলতে পারো। প্রশ্ন এখান থেকে হবে না, প্রশ্ন এখান থেকে সেভাবে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু এইগুলো মাথায় রাখবে। আর এইগুলো তাদেরই জন্য যাদের কোনো হবি নেই, বা যারা ইন্টারভিউতে শুধু মার্কস তুলতে চাও, বেশি ঝামেলায় জড়াতে চাও না, যে না আমি মার্কস তুলবো ব্যাস এটাই আমার কাজ, স্যার যেরকম বলবে সেভাবে করবো, মার্কস নিয়ে চলে আসবো। তুমি কনফিডেন্ট, অনেকেই এরকম আমি দেখেছি, আচ্ছা স্যার আমি বলে দেবো, ও আমার ফুটবল এত ভালো লাগে, আমি ফুটবল সব জানি। তারপর একটা প্রশ্ন হচ্ছে যে বলো তো মেসি প্রথম তার বিশ্বকাপ খেলে কোন দেশে, বলতে পারছে না, তা তোমার ইমপ্রেশন খারাপ হয়ে গেল, তুমি ফুটবল নিয়ে করছো আর তুমি ফুটবল সম্বন্ধে জানো না। তো আমি এমন কিছু বলবো না যেখান থেকে আমাকে র্যাপিড কোশ্চিন করবে আর আমি তার অ্যান্সার দিতে পারবো না। বোঝা গেল? তো আশা করি বোঝাতে পেরেছি, আমার কথাগুলো শোনো, ভালো মার্কস আসতে বাধ্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হলো হবি। তারপর তুমি যেহেতু তোমার ইন্ট্রোডাকশনে আগেই তুমি বলে দিয়েছিলে তোমার ইন্ট্রোডাকশনে, এক সেকেন্ড, আগেই যেহেতু তুমি তোমার ইন্ট্রোডাকশনের মধ্যে বলে দিয়েছিলে যে তুমি বর্ধমান জেলা থেকে আসছো, ঠিক আছে, তো এবার তোমার জেলা নিয়ে প্রশ্ন করে পাক্কা করবে। ঠিক আছে, তোমাকে না করুক আরেকজনকে করবে অবশ্যই। তাহলে তোমার জেলা নিয়ে প্রথমত 30টা পয়েন্ট বলছি। 1 নম্বর পয়েন্ট, দেখো তোমার জেলার যদি কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থাকে সেটা সম্পর্কে জানতে হবে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ফর এক্সাম্পল অনেককে যারা নদিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে বিলং করে তাদের বলা হয় বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় রয়েছে, পরীক্ষায় দেয়, মানে ইন্টারভিউ তো জিজ্ঞাসা করবেই। নদিয়া থেকে কেউ যদি বিলং করে তাকে বলবে বেতুয়াডাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর হচ্ছে কি কোনো ন্যাশনাল পার্ক থাকে, সবার তো আর ন্যাশনাল পার্ক নেই, তবে দার্জিলিং এই দিক থেকে যারা বিলং করো যদি ন্যাশনাল পার্ক থাকে তো ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন করবে। 3 নম্বর কি, মানে তুমি একটু জেনে যাবে সেই ন্যাশনাল পার্ক কোন পশুর জন্য বিখ্যাত, এবং সেই ন্যাশনাল পার্কের নাম কি, কোন জায়গায় রয়েছে, কোন জায়গায় আছে। 3 নম্বর হচ্ছে তোমার জেলার কোনো ফেমাস কোনো ব্যক্তি থাকলে, বিখ্যাত ব্যক্তি থাকলে, যেমন তোমার উত্তর চব্বিশ পরগনা যেমন কি তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যেমন ধরো তোমার হুগলিতে রাজা রামমোহন রায়, ঠিক আছে, নদিয়ার যেমন শ্রী চৈতন্যদেব। তাহলে এদের সম্বন্ধে কোশ্চিন তোমাকে জানতে হবে, যেগুলো আমি তোমাদের করাবো, একদম কোনো টেনশন করো না, শুধু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও। দেখো তোমরা ক্লাস দেখো 4000 5000, কিন্তু লাইক করো মাত্র 100 200 বা 300 জন। তাহলে এই 300 জনের জন্য অ্যাকচুয়ালি তোমরা বাকিরা ক্লাসটা দেখতে পাও, এটা আমার এখানে বলে না, সব জায়গাতে সেম। এই যে 300 জন আমাদের ভালোবেসে লাইক দিয়েছে না, এদের দ্বারাই আমরা মোটিভেট হয়ে কিন্তু তোমাদের ক্লাসগুলো দিই। আর তোমরা 1 সেকেন্ড পাও না একটা লাইক করার। আজকের দিনে পৃথিবীতে 900 কোটি লোক, তুমি একটু ভাবো তো কটা লোক তোমার জন্য পরিশ্রম করছে, কটা লোক? একটা লোকও পাবে না নিজের মা বাবা ছাড়া। ঠিক আছে, তো সেই জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি, টাকা পয়সা তো এখানে ব্যাপার নেই, একটু এটা লাইক করে দাও, এটা রিকোয়েস্ট, কারণ এটা অনেক ছোট চ্যানেল। ঠিক আছে, বিখ্যাত ব্যক্তি কে আছে, ফর এক্সাম্পল তার সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে, তোমার এলাকার এমএলএ কে আছে জানতে হবে, তোমার এলাকায় তোমার যে জেলা সেই জেলাতে কতগুলো বিধানসভার সিট আছে জানতে হবে। ঠিক আছে, তোমার জেলার ডিএম কে আছে বর্তমানে, ডিএম। ঠিক আছে, কতগুলো বিদ্যালয় আছে তোমাদের জেলায়, হাই স্কুল প্রাথমিক স্কুল সব জানতে হবে। ঠিক আছে, ওকে। আর কি জানবে, তোমার জেলার নদী নদ নদী যদি কিছু থাকে ফেমাস বিখ্যাত নদ নদী জানতে হবে। দেখো যারা বোর্ডে বসে আছে না তারা 7 ঘাটের জল খাওয়ার লোক। দেখা গেল সে বর্ধমানে বা বীরভূমে গেল, কোন এক সময় সে পৌষ মেলাতে গেছে বীরভূমে, যখন তুমি বলছো তোমার বাড়ি বীরভূম, তার মাথায় কিন্তু প্রথম ক্লিক করে যাবে সেই পৌষ মেলা সম্পর্কে। তখন বলবে বলতো পৌষ মেলাটা কোথায় হয় বা কোন সময় হয়, কারণ তার টার্গেট নিয়ে থাকে না যে এখান থেকে প্রশ্ন ধরবে তোমাকে। বুঝতে পারছো?
তাই এই পয়েন্টগুলো তো মাথায় রাখবে। নদ নদী বিখ্যাত, নদ নদী কি আছে? 9 নম্বর হচ্ছে বিখ্যাত মেলা বা উৎসব। উৎসব, ঠিক আছে। কোনো বিখ্যাত জিনিসের জন্য যদি যদি কোনো বিষয় বিখ্যাত থাকে তোমার এলাকা, যেমন বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর পোড়ামাটির জন্য বিখ্যাত, তাই তো? তাহলে বিখ্যাত কেন? বিখ্যাত কেন? যেমন নদিয়ার নবদ্বীপ, নদিয়ার নবদ্বীপ, তাই না, বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য বিখ্যাত। তাহলে এইভাবে বিখ্যাত কেন তোমার এলাকাটা, ঠিক আছে। ফসলের দিক থেকে, ফসলের দিক থেকে যদি প্রথম থাকে তোমার জেলা কোনো কারণে, যেমন পূর্ব বর্ধমান ধান উৎপাদনে সব থেকে বেশি, হুগলিতে আলু উৎপাদন সব থেকে বেশি, তাই না? তাহলে এগুলো তোমাকে জানতে হবে, ফসল উৎপাদনে কোন ফসলটা সব থেকে বেশি হয় তোমার জেলায়, মাথায় থাকবে। আচ্ছা, আর কি জানবে তুমি? আজ জানবে জেলার কোনো বিখ্যাত জলপ্রপাত যদি থাকে, সেই জলপ্রপাত সম্পর্কে, যেটা ম্যাক্সিমাম জেলাতে নেই, একমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং ছাড়া, ঠিক আছে। যদি কোনো ফেমাস ড্যাম থাকে, ড্যাম সম্পর্কে জানবে, ড্যাম সম্পর্কে তোমরা জানবে। আর কি জানবে? তোমার এলাকার যদি কোনো এমপি থাকে, মানে মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের মেম্বার থাকে, অনেক সময় থাকে, যেমন কোনো এমপি থাকে, সেই এমপির নাম কি পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করবে, পাক্কা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আচ্ছা, তোমার জেলাতে, জেলা থেকে যদি কোনো বিখ্যাত ব্যক্তির জন্ম হয়, তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, এটা বললাম মনে একবার না, বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ বিখ্যাত কেন না, বিখ্যাত ব্যক্তি বলিনি, হ্যাঁ বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত পার্সোনালিটি বলেছি, ওকে। আচ্ছা, আর কি? আর তোমার জেলাতে কোনো বিখ্যাত খাবার যদি থাকে, বিখ্যাত খাবার, খাবার যদি কোনো বিখ্যাত লোকনৃত্য, বিখ্যাত লোকনৃত্য থাকে, সেটা জানতে হবে, ঠিক আছে। লোকনৃত্য বা কোনো লোকোৎসব, লোকোৎসব তো বলে দিয়েছি। আর কি? তোমার জেলার কোনো ইতিহাস থাকলে, ইতিহাস, তা সেই ইতিহাসটা জানতে হবে যে কোথা থেকে তোমার জেলাটা তৈরি হলো। আর কি? অনেক জেলা পরবর্তী সময় তৈরি হয়েছে, যেমন আলিপুরদুয়ার, যেমন তোমার কালিম্পং, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, সেটা ডেট জানতে হবে, জেলা তৈরির ডেট কবে, জেলা যে তৈরি হলো, তৈরি হলো সেই ডেট সম্পর্কে তোমাকে জানতে হবে, ডেট। আমি কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন ধরিনি, এগুলো সব বেসিক তোমার পার্সোনাল সম্পর্কে, যে তোমার আলাদা, আমার আলাদা, অন্যকের আলাদা, শিক্ষামন্ত্রীর নাম কি, হ্যান ত্যান, এগুলোতে পরে যাব, আমি ক্যাটাগরি ওয়াইজ এগোচ্ছি। এখানে দেখো আমরা পুরো ক্যাটাগরি ওয়াইজ এগোচ্ছি, ব্যক্তিগত এটা নিয়ে আলোচনা হচ্ছে, এরপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, কিচ্ছু বাদ যাবে না, এর বাইরে থেকে কোশ্চিন হওয়া অসম্ভব, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, জেলা তৈরি হলো তার ডেট, কোন জেলা কবে তৈরি হলো, ঠিক আছে। তোমার জেলার দুটো অসুবিধা জানবে, তোমার জেলার দুটি অসুবিধা। তুমি ধরো দক্ষিণ চব্বিশ পরগনাতে বিলং করো, বলে তোমার দক্ষিণ চব্বিশ পরগনার দুখানা অসুবিধা বলো তো। তোমার জেলার দুখানা সুবিধা, ঠিক আছে। আচ্ছা, 21 নাম্বার, কেন তুমি তোমার জেলাকে ভালোবাসো? এই প্রশ্নটা অনেককেই করা হয়। কেন তুমি তোমার জেলাকে, তুমি তোমার জেলাকে ভালোবাসো, মানে তোমার জেলাকে ভালোবাসার কারণ কি, ভালোবাসো, ঠিক আছে। তোমার জেলার পার্শ্ববর্তী কতগুলো জেলা আছে, জেলার পার্শ্ববর্তী কতগুলো জেলা, তাদের নাম, জেলা কতগুলো তার নাম। কোন দেশের সাথে সীমানা থাকলে, কোন দেশের সাথে সীমানা থাকলে, সীমানা থাকলে কোন কোন দেশ তা মাথায় রাখতে হবে, যেমন দার্জিলিং এর নেপালের সাথে আছে, বাংলাদেশের সাথে আছে, ঠিক আছে। আর কি? দেশের সাথে সীমানা থাকলে সেই দেশের নাম, কত বর্ডার এরিয়া, এগুলো তোমাকে জানতে হবে, 25টা বলবো, ঠিক আছে। আচ্ছা, আর কি? যদি কোনো বিখ্যাত ঐতিহাসিক ঘটনা থাকে, আর তুমি যদি ইতিহাসের স্টুডেন্ট হও, তো অবশ্যই জানতে হবে ঐতিহাসিক ঘটনা,
তুমি যে ভূগোল স্টুডেন্ট হও তাহলে ভৌগোলিক দিকগুলো জানতে হবে, ঐতিহাসিক ঘটনা। ফর এক্সাম্পল যারা মুর্শিদাবাদ থেকে বিলং করো, প্রচুর কোশ্চিন হতে পারে, বিশেষ করে পলাশী যুদ্ধ নিয়ে, ঠিক আছে। মুর্শিদাবাদ নদিয়া থেকে যারা বিলং করে তাদের নীল বিদ্রোহ নিয়ে কোশ্চিন হতে পারে। যারা নর্থ চব্বিশ পরগনা বিলং করে তাদের বাঁশের কেল্লা, ব্যারাকপুর যে মুভমেন্ট, মহাবিদ্রোহ, এগুলো নিয়ে কোশ্চিন করতে পারে। তাহলে তোমার জেলার একটা ঐতিহাসিক ঘটনা আছে, সেইটা তুমি জানবে, আমি বলে দেবো, টেনশন করো না, শুধু লাইক করে দাও। এইভাবে কেউ করাবে না, ওই শুধু একটা বলে 100টা কোশ্চিন, ঠিক আছে, টপ ইম্পর্টেন্ট 100টা কোশ্চিন আসবেই কোশ্চিন বলে এরকম কয়েকটা কোশ্চিন দিয়ে দেবে, আর একটা ইন্টারভিউ নিয়ে নেবে, 300-400 টাকা নিয়ে নেবে। কিন্তু আগে শিখতে হবে কি কোশ্চিন আসবে, তার উত্তর কি দেবে তুমি, ঠিক আছে। ন্যাশনাল পার্ক বললাম, ওয়াটারফল বললাম, নদ নদী বললাম, ড্যাম বললাম, ভৌগোলিক দিক থেকে সীমানা, ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তি, সবকিছু বলে দিয়েছে এদিকে, সুবিধা অসুবিধা, ওকে। ঠিক আছে। তোমার জেলা যদি ছোট মানে ক্ষুদ্রতম হয়, বৃহত্তম হয়, সেটা জনসংখ্যার দিক থেকে বা তোমার আয়তনের দিক থেকে, সেটা কিন্তু তোমাকে জানতে হবে, মানে আয়তন কত, জনসংখ্যা কত, যদি ছোট আর বৃহত্তম হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোশ্চিনগুলো, এইগুলো প্রত্যেকটার অ্যান্সার আমি নেক্সট দিন তোমাদের লেখাবো, তোমরা চাইলে সেগুলো লিখতে পারো। এবার দেখো কতগুলো জেলা আছে আমাদের, টোটাল 23টা জেলা। 23টা জেলা নিয়ে লিখতে গেলে আমার কতগুলো ক্লাস লাগবে, 23টা ক্লাস তো মিনিমাম লাগবে আমার, তো সেটা অসম্ভব ব্যাপার। তোমরা তোমার জেলা অনুসারে লিখে নেবে, আমি 3-4টে জেলা সম্পর্কে লেখাবো যাতে তোমরা আইডিয়া পেয়ে যাও। এবার কোন জেলাগুলো লেখাবো, যে জেলাগুলো তোমরা কমেন্ট করবে আর আমি দেখবো যে যাদের কমেন্ট বেশি আছে যে জেলা নিয়ে, সেই জেলা সম্বন্ধে আমি এই ডিটেলসগুলো আমি নিজে রিসার্চ করে লেখাবো, ঠিক আছে, ক্লিয়ার। আর বাদ বাকিগুলো তোমরা লিখে নেবে, তাই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করলে কমেন্ট করতে পারবে না, এইটুকু কিন্তু করা আছে সিস্টেম, ঠিক আছে। তাই এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো আজকে ক্লাস একটু বলো, আমি এখানে ছোট ছোট বিষয় তোমাদের শেখাবো, ঠিক আছে। তোমার নাম কি, নর্মাল অ্যান্সার দেবে না, তোমার নাম কি এইভাবে নাম বলবে, কি কি বাদ দেবে কি বলবে না সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর এখানে এই পয়েন্টগুলো তোমাদের লেখালাম, যে পয়েন্টগুলো সম্পর্কে আমি নেক্সট দিন 4-5টা জেলা সম্পর্কে বলবো, যে জেলার কমেন্ট সব থেকে বেশি আসবে, ঠিক আছে, ক্লিয়ার। এগুলো তৈরি করতে কিন্তু টাইম লাগবে, 1 থেকে 1.5 মাস লাগবেই। তুমি ফ্লুয়েন্ট তখনই হয়ে যাবে যখন তুমি বারবার প্র্যাকটিস করবে, তারপর ইন্টারভিউ আসলে তোমার টেনশনই নেই কিছু, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই, টাটা।